কাল বাদে পরশু ডাকসু নির্বাচন, প্রচার প্রচারণার শেষ দিনে নানা প্রতিশ্রুতির পাশাপাশি পাল্টাপাল্টি অভিযোগ। ডাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল ঘোষণা। পৃথিবীর কোনো শক্তি ফেব্রুয়ারির নির্বাচন ঠেকাতে পারবে না বলেছেন প্রেস সচিব। পুলিশকে 14, 18, 24-এর নির্বাচন মাথা থেকে ঝেড়ে ফেলার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার। সীমানা পুনর্নির্ধারণের প্রতিবাদে বিক্ষোভ দেশের বিভিন্ন স্থানে, এই নিয়ে আদালত বা অন্য কোথাও প্রশ্ন তোলার সুযোগ নেই বলেছেন ইসি আনোয়ারুল। মাদ্রাসার শিক্ষার্থীদের দুগ্রুপের সংঘর্ষে হাটহাজারী থমথমে, টাঙ্গাইলে কাদের সিদ্দিকের বাড়িতে হামলা, রাজবাড়ির ঘটনায় 5 জন গ্রেফতার। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচার প্রচারণার শেষ দিন আজ। বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা অনুযায়ী রবিবার রাত 10টা পর্যন্ত প্রার্থীরা প্রচারণা চালাতে পারবে। শেষ মুহূর্তের প্রচারণায় প্রার্থীরা ছুটছেন ভোটারদের দাঁড়ে দাঁড়ে, দিচ্ছেন প্রতিশ্রুতি আর কর্মপরিকল্পনা। এদিকে প্রার্থীদের দাবির মুখে দ্বিতীয় দফায় বাড়ানো হয়েছে বুথ সংখ্যা। রিপোর্ট ফরুক বাবুর। লিফলেট আর হ্যান্ডবিল নিয়ে শিক্ষার্থীদের কাছে ছুটে যাচ্ছেন প্রার্থীরা। নিজের যোগ্যতাকে স্মরণ করিয়ে দিচ্ছেন অনেকে। প্রথম দিকে সম্পূর্ণ প্যানেল নিয়ে প্রচারণা চালালেও শেষ মুহূর্তে প্রার্থী নিজেই হাঁটছেন ভোটারের দুয়ারে দুয়ারে। ডাকসু নির্বাচনের শুরু থেকেই প্রার্থীদের পাল্টাপাল্টি দোষারোপ শেষ দিনেও বহাল রেখেছে অনেকে। সম্প্রতি আপনারা দেখতে পেয়েছেন বিভিন্ন এলাকা থেকে ভোটারদেরকে ফোন দেওয়া হচ্ছে এবং এই বিশেষ করে নারী ভোটারদেরকে ফোন দিয়ে বিভিন্ন দলীয় পরিচয় বলে তাদেরকে ফোন দেওয়া হচ্ছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা আতঙ্কিত অনুভব করছে। তো আমরা যে বলছি একটা স্বতঃস্ফূর্ত নির্বাচন, সেই স্বতঃস্ফূর্ত নির্বাচনের পথে এগুলো হচ্ছে অন্তরায়। তবে কেউ কেউ শুধু দোয়া চেয়েছেন। আমরা শিক্ষার্থীদের ভিতরে অত্যন্ত পজিটিভ ধরনের সাড়া পাচ্ছি এবং শিক্ষার্থীরা খুব ভালো আমাদের অ্যাকসেপ্ট করছে। শেষ দিনের প্রচারণার অংশ হিসেবে কলা ভবনের সামনে বটতলায় শপথ নিয়ে বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার করেছেন ছাত্রদল সমর্থিত প্রার্থীরা। এ সময় ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম শপথ পড়ান। জুলাইয়ের রক্তঝরা দিনগুলোতে বন্দুকের নলের সামনে দাঁড়িয়েছিলাম, যেভাবে ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রের উত্তরণের সূচনা ঘটবে বলে আশাবাদ প্রকাশ করেন ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করি গড়ে তুলি একটি সাম্য, মানবিক মর্যাদা ও শিক্ষার্থী বান্ধব ঢাকা বিশ্ববিদ্যালয়। এদিকে হাসপাতাল থেকে এসে হুইল চেয়ারে বসে মধুর ক্যান্টিনের সামনে সংবাদ সম্মেলন করেছে প্রতিরোধ পর্ষদের সাধারণ সম্পাদক মেঘ মল্লার বসু। এ সময় তিনি নির্বাচন কমিশনের সমালোচনা করেন, পাশাপাশি স্বাধীনতা বিরোধীদের ভোট না দেওয়ার আহ্বান জানান। আমরা আহ্বান জানাতে চাই আমাদের অনাবাসিক ভাই বন্ধুদের প্রতি, আপনারা যাকে খুশি তাকে ভোট দিন, কিন্তু 9 তারিখ প্লিজ ভোট দিতে আসুন। আপনারা ভোট দিতে আসলে গোটা ইকুয়েশন বদলায় যাবে। এখানে যত সমীকরণ হচ্ছে এই সমীকরণগুলো কিচ্ছু দাঁড়াবে না। এখানে স্বাধীনতা বিরোধীরা একটা পোস্টেও জিতে আসতে পারবে না। ডাকসু নির্বাচনকে ঘিরে দ্বিতীয় দফায় বাড়ানো হয়েছে বুথের সংখ্যা। শুরুতে 8টি কেন্দ্রে ভোট গ্রহণের জন্য 710টি বুথ নির্ধারণ হলেও তা বাড়িয়ে বুথ সংখ্যা নির্ধারণ হয়েছে 810টি। অন্যদিকে নির্বাচন উপলক্ষে অপপ্রচার ঠেকাতে কয়েকটি সোশ্যাল মিডিয়া পেজের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নির্বাচনকে কেন্দ্র করে সোমবার রাত 8টা থেকে ঢাবি ক্যাম্পাসের সব প্রবেশপথ সাধারণ মানুষের জন্য বন্ধ থাকবে। তবে বিশ্ববিদ্যালয়ের বৈধ আইডি কার্ডধারী শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা ঢুকতে পারবেন। ফরুক বাবু, বাংলা ভিশন, ঢাকা। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ দিনে প্যানেল ঘোষণা করেছে ছাত্রদল। রবিবার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সংবাদ সম্মেলনে প্যানেল ঘোষণা করেন ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান। প্যানেল ঘোষণা করে ছাত্রদল নেতা আমান বলেন, 24-এর ছাত্র আন্দোলনের অগ্রগামীদের এগিয়ে রেখে এই কমিটি ঘোষণা করা হয়। প্যানেলে ভিপি পদে লোক প্রশাসন বিভাগের মাস্টার্সের ছাত্র ও বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ সভাপতি শেখ নুরুল দিন আবির এবং জিএস পদে আরবি বিভাগের ছাত্র ও বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দপ্তর সম্পাদক নাফিউল ইসলাম জীবন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, শিক্ষার্থীদের সাথে কথা বলে পরবর্তীতে তারা ইস্তেহার ঘোষণা করবেন। এদিকে আজ মনোনয়ন জমাদানের শেষ দিনে এখন পর্যন্ত 38 জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
অন্যদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু নির্বাচনের প্রচার প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। অনলাইন সোশ্যাল মিডিয়াতেও সরব তারা। অল্প সময় দ্রুত ভোটারদের কাছে তথ্য পৌঁছানোয় প্রার্থীরা ঝুঁকছেন এমন প্রচারণায়। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের দেয়াল, ভবন, শ্রেণীকক্ষ ও আবাসিক হলে নিষেধ রয়েছে লিফলেট বা পোস্টার লাগানো। শুধু নির্বাচন কমিশন কর্তৃক আবাসিক হল ও অনুষদ ভবনের নিচে দেয়া নির্বাচনী বোর্ডেই সাঁটাতে পারবেন লিফলেট। তবে প্রচারের বোর্ডের পরিমাণ বেশি না হওয়ায় জায়গা পাচ্ছে না অনেক প্রার্থী। তাই অনলাইন মাধ্যমকে বাড়তি গুরুত্ব দিচ্ছেন তারা। 11 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে জাকসু ও হল সংসদ নির্বাচন। আগামী জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। পৃথিবীর কোনো শক্তি তা ঠেকাতে পারবে না বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, নির্বাচন বানচালে পরাজিত শক্তি মাঠে নেমেছে। যমুনায় প্রধান উপদেষ্টার নেতৃত্বে দেশের আইনশৃঙ্খলা নিয়ে পর্যালোচনা সভা শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে প্রেস সচিব এই মন্তব্য করেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাম্প্রতিক ঝটিকা মিছিলের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়ার কথাও জানান তিনি। আইনশৃঙ্খলা পর্যালোচনা সভায় যে কোনো পরিস্থিতিতে মোকাবেলায় স্থানীয় প্রশাসনকে কার্যকর ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। এজন্য নিরাপত্তা বাহিনীর মধ্যে সমন্বয় বাড়ানোর সিদ্ধান্ত হয় পর্যালোচনা সভায়। সম্পর্ক উন্নয়নের পাশাপাশি নির্বাচন পর্যন্ত রাজনৈতিক দলগুলোকে জুলাই ঐক্য ধরে রাখতে আহ্বানও জানানো হয় বৈঠকে। ডাকসু নির্বাচন উৎসবমুখর করতে নিরাপত্তা জোরদারের সহযোগিতার নির্দেশও দেন প্রধান উপদেষ্টা। নির্বাচন যে করেই হোক ফেব্রুয়ারির প্রথমার্ধের মধ্যে নির্বাচন হবে। পৃথিবীর কোনো শক্তি নাই এই নির্বাচনকে ঠেকাতে পারে। নির্বাচন হবে এবং সে বিষয়ে পুরো যত ধরনের প্রস্তুতি লাগে সেই প্রস্তুতিগুলো নেওয়া হচ্ছে। রাজনৈতিক দলের নেতাদের তেল না মেরে নিজেদের দায়িত্ব ঠিকভাবে পালন করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। পুলিশের নির্বাচনী দায়িত্ব পালনের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কর্মসূচি রাজারবাগ পুলিশ লাইন্স উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় পুলিশকে 14, 18, 24-এর নির্বাচন মাথা থেকে ঝেড়ে ফেলতেও বলেছেন তিনি। কোনো দলের হয়ে কাজ না করতে পুলিশকে কড়া নির্দেশনা তার। বলেন, আগামী নির্বাচন করতে হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। নির্বাচনের আগে লটারির মাধ্যমে পুলিশের বদলির কথাও বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ফ্যাসিস্টরা সরাসরি সমাজে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে। দুর্গাপূজার সময়ও অঘটন ঘটাতে পারে তারা, এমন শঙ্কাও করছেন তিনি। আইজিপি বাহারুল আলম বলেছেন, আসন্ন সংসদ নির্বাচন পুলিশের জন্য অগ্নি পরীক্ষা। নির্বাচনে পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করবে, দৃঢ়তা আইজিপির। জাতীয় সংসদ নির্বাচনে দেশের বিভিন্ন জায়গায় সীমানা পুনর্নির্ধারণের প্রতিবাদে হরতাল, মানববন্ধন, সংবাদ সম্মেলন ও সড়ক অবরোধ করে বিক্ষোভ সহ চলছে নানান কর্মসূচি। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বাগেরহাটে 4 আসনের একটি কমিয়ে সীমানা চূড়ান্ত করে গেজেট প্রকাশের প্রতিবাদ এবং 4টি আসন বহাল রাখার দাবিতে জরুরি সংবাদ সম্মেলন করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। দুপুরে বাগেরহাট প্রেস ক্লাব মিলনায়তনে জেলা বিএনপির সাবেক সভাপতি, সম্মিলিত কমিটির কো-কনভেনার এম এ সালাম এতে বক্তব্য রাখেন। এ সময় জেলা জামায়াতে ইসলামের আমির মাওলানা রেজাউল করিম সহ অন্য নেতারা উপস্থিত ছিলেন। আমাদের এই আন্দোলনের কর্মসূচি যদি নির্বাচন কমিশনের বোধোদয় না হয় তাহলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি নিয়ে আমরা আমাদের অধিকার ফিরে আনার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। এদিকে পাবনা 1 সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে 3 ঘণ্টা ধরে ঢাকা পাবনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পাবনা বেড়া উপজেলার বাসিন্দারা। অবরোধে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় সড়কে টায়ার জ্বালিয়ে নিজামী পুত্র নাজিবুর রহমান মোমেন ও জামায়াতের বিরুদ্ধে নানা স্লোগান দেয় বিক্ষুব্ধরা। যে কোনো মূল্যে এই আসন পুনরুদ্ধার করার জন্য আমরা আন্দোলনে নেমেছি। এই আসনে হঠাৎ করে পরিবর্তন হওয়ার কারণে এটা বেড়াবাসী এবং সাথীবাসী ক্ষুব্ধ এবং এরপর আমরা চাই পুনর্বহালটা করি। অন্যদিকে রংপুর 3 আসনের সীমানা পুনর্নির্ধারণের প্রতিবাদে মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনারের কাছে স্মারকলিপি দিয়েছে রংপুর সিটি কর্পোরেশনের 9 নম্বর ওয়ার্ডের এলাকাবাসী। অবহেলিত 9 নম্বর ওয়ার্ডকে অবিলম্বে রংপুর 3 আসনে যুক্ত না করলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেয় এলাকাবাসী। বাংলা ভিশন নিউজ ডেস্ক।
এদিকে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, সংসদীয় আসনের পুনঃনির্ধারিত সীমানা নিয়ে নির্বাচন কমিশনের প্রকাশিত গেজেটের বিরুদ্ধে আদালতে চ্যালেঞ্জ করে লাভ হবে না, আর আন্দোলন করেও কোনো সুফল মিলবে না। দুপুরে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। ইসি আনোয়ারুল জানান, সীমানা পুনর্নির্ধারণে ইসি সর্বোচ্চ সতর্কতা ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করেছে। এ নিয়ে আদালতে বা অন্য কোনো কর্তৃপক্ষের কাছে প্রশ্ন তোলার সুযোগ নেই। তিনি আরও জানান, দল নিবন্ধনের কাজ প্রায় শেষ, যা চলতি মাসের মধ্যে চূড়ান্ত হচ্ছে। এছাড়াও অংশীজনদের সাথে সংলাপ নিয়ে শীঘ্রই কমিশন যথাযথ ব্যবস্থা নেবে। সব মিলিয়ে ভোট নিয়ে কোনো প্রকার শঙ্কা নেই বলেও মন্তব্য করেন তিনি। বলেন, নির্বাচনের পরিবেশ শতভাগ অনুকূলে আছে। বলা আছে যে এই আইনের অধীনকৃত সীমানা নির্ধারণ বা কোনো আঞ্চলিক নির্বাচনী এলাকার গঠন বা কমিশন কর্তৃক বা কমিশনের কর্তৃত্বাধীনে গৃহীত কোনো কার্যধারা বা কৃত কোনো কাজকর্মের বৈধতা সম্পর্কে কোনো আদালতে বা অন্য কোনো কর্তৃপক্ষের নিকট কোনো প্রশ্ন উত্থাপন করা যাইবে না। আইনগতভাবে সুযোগ নেই। তো কমিশন যেটি করেছে, চুলচেরা বিশ্লেষণ করে চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে। চট্টগ্রামের হাটহাজারীতে কওমি মাদ্রাসার শিক্ষার্থী ও আহলে সুন্নতপন্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও উত্তেজনার পর থমথমে অবস্থা বিরাজ করছে এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে গতরাত 10টা থেকে আজ বিকেল 3টা পর্যন্ত জারি ছিল 144 ধারা। শনিবার দুপুরে চট্টগ্রামে জশ্নে জুলুসে যাওয়ার পথে সে হাটহাজারী মাদ্রাসার সামনের একটি ছবি সংযুক্ত করে অশালীন অঙ্গভঙ্গি প্রদর্শন করে ফেসবুকে একটি পোস্ট করে। মুহূর্তে তার পোস্টে ফেসবুকে ছড়িয়ে পড়লে হাটহাজারী মাদ্রাসায় উত্তেজনা দেখা দেয়। মাদ্রাসা কর্তৃপক্ষ মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদের শান্ত থাকার আহ্বান জানালেও কওমি অঙ্গনের একটি পক্ষ হাটহাজারী বাস স্টেশন এলাকা অবরোধ করে বিভিন্ন গাড়িতে ভাঙচুর চালায়। এই ঘটনায় ফটিকছড়ির শফিকিয়া দরবার শরীফ এলাকা থেকে ফেসবুক পোস্টদাতা যুবক আরিয়ান ইব্রাহিমকে আটক করেছে পুলিশ। এদিকে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বলেছেন, দেশকে অস্থিতিশীল করতে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা সুযোগ খুঁজছে। সেই সুযোগ অন্তর্বর্তী সরকার দিচ্ছে কিনা তা ঠিক বলা যাচ্ছে না। দুপুরে টাঙ্গাইলে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। শনিবার রাতে তার বাসায় হামলা ও ভাঙচুরের ঘটনার প্রতিবাদে ওই সংবাদ সম্মেলন করেন তিনি। আমার কাছে মনে হয় দেশটাকে অস্থিতিশীল করার জন্য জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা সুযোগ খুঁজছে এবং সেই সুযোগ অন্তর্বর্তীকালীন সরকার দিচ্ছে কিনা আমি ঠিক বলতে পারবো না। তবে এই সমস্ত আমার মতো মানুষের, যাকে রাষ্ট্র সর্বোচ্চ বীরত্বসূচক খেতাব দিয়েছে, একমাত্র বাঙালি, তার বাড়ি যদি নিরাপদ না থাকে, আমার সাধারণ গরিব দুঃখী মানুষের বাড়ি নিরাপদ কেমনে হবে? রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলার দরবারে আগুন ও পুলিশের উপর হামলার ঘটনায় যৌথ বাহিনীর অভিযানে 5 জনকে গ্রেফতার করা হয়েছে। এর আগে শুক্রবার রাতে গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক এসআই সেলিম মোল্লা বাদী হয়ে 3,500 জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন। স্থানীয়রা জানান, গত 23 আগস্ট 5 নম্বর ওয়ার্ডের নুরাল পাগলার মৃত্যুর পর 12 ফুট উঁচুতে কবর দেয়া হয়। কবরটি নিয়ে গত কয়েকদিন ধরে জেলা জুড়ে চলছিল উত্তেজনা। এরই ধারাবাহিকতায় শুক্রবার জুম্মার নামাজের পর বিক্ষোভ সমাবেশ করে তৌহিদি জনতা। এক পর্যায়ে নুরাল পাগলার দরবার শরীফে হামলা চালায় তারা। পাল্টা আক্রমণ করে নুরাল পাগলার ভক্তরাও। এতে নিহত হন 1 জন, আহত হন দুপক্ষের শতাধিক মানুষ। পরে দরবার শরীফে ঢুকে আগুন লাগিয়ে দেয় তৌহিদি জনতা। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে হামলা চালানো হয় পুলিশের উপরও, ভাঙচুর করা হয় গাড়ি। এ নিয়ে স্থানীয়দের মধ্যে সৃষ্টি হয়েছে নানা উদ্বেগ। দর্শক, আর একদিন পরেই ডাকসু নির্বাচন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি গোলাম ময়নুর হাসান। সরাসরি কথা বলছি তার সাথে। আহসান, প্রচারণার শেষ দিনে প্রার্থীদের গণসংযোগের সবশেষ তথ্য আমাদের জানাবেন। মিথিলা, আজকে কিন্তু আনুষ্ঠানিকভাবে আজকে ডাকসু নির্বাচনের শেষ প্রচারণা বলা যেতে পারে। জাতীয় নির্বাচন আগে ডাকসু নির্বাচন একটা বড় আমেজ সৃষ্টি করেছে। আজ এটা 10টা পর্যন্ত প্রচারণা, এই জন্য সব প্রার্থী কিন্তু মানে যে যারা ভোটার তাদের শিক্ষার্থীদের কাছে কিন্তু সবাই যাচ্ছেন এবং তারা ভোট চাচ্ছেন, ভোট প্রার্থনা করছেন, সমর্থন চাচ্ছেন। একটা জিনিস আপনি বলে রাখা ভালো, এখানে 38,874 জন ভোটার মধ্যে এখানে কিন্তু প্রায় 19,000 ভোটার হচ্ছে
শিক্ষার্থী মেয়ে শিক্ষার্থী, সেক্ষেত্রে একটা বড় ফ্যাক্টর কিন্তু এই মহিলা ছাত্রীরা। তো সেক্ষেত্রে ছাত্রীদের ভোট নেওয়ার জন্য অনেকে সবাই দেখে বেশ চেষ্টা করছেন, তার কারণ 47.55% নারী শিক্ষার্থীদের ভোট নেওয়ার জন্য কিন্তু সবাই বেশ মুখিয়ে আছেন। আর বিভিন্ন দলের ব্যানারে এরই মধ্যে ঘোষণা করেছেন প্রার্থীরা তাদের বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন। তো আজকে বেলা 1টার সময় কিন্তু ছাত্রদলের পক্ষ থেকেও একটা নির্বাচনী একটা এজেন্ডা বলা যায় বা যে বলে দিয়েছে, তা 8 দফা একটা প্রস্তাব দিয়েছে। সেখানে কিন্তু তারা বলেছেন এবং সেখানে প্রার্থীদের তাদের একটা 3 নম্বর যে দফা 3 দফায় কিন্তু তারা বলেছেন যে নারী শিক্ষার্থীদের তারা নিরাপত্তার বিষয়টি তারা নিশ্চিত করবেন। এবং এর বাইরে যেটা আছে যে ক্যাম্পাসে রাজনীতি মুক্ত করবে, হলগুলোতে যেন কোনো প্রকার দলীয় প্রভাব না থাকে এবং ক্যান্টিনের ব্যবস্থা এবং হলে যে আবাসিক হলগুলো সেখানে যেন সবাই ভালোভাবে সবাই নির্বিঘ্নে থাকতে পারে সেই বিষয়গুলো প্রতিশ্রুতি দিয়েছেন। এবং আজ জেনে রাখা ভালো, এখন কিন্তু ভোটের কারণে যেহেতু কালকের পরের দিনই ভোট, সেক্ষেত্রে কিন্তু এখানে প্রবেশাধিকারের একটা সেটাও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটা বাদ দিয়েছেন। কালকে রাত 8টা থেকে মানে মঙ্গলবার রাত 8টা থেকে বৃহস্পতিবার সকাল 6টা পর্যন্ত কিন্তু এখানে প্রবেশাধিকার অনেকটাই সীমিত করা হয়েছে। ধন্যবাদ। সেক্ষেত্রে এখানে যারা দীর্ঘ 8 বছর পর আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ঠাকুরগাঁও জেলা বিএনপির সম্মেলন। নতুন নেতৃত্ব বাছাই ও সাংগঠনিক শক্তি পুনর্গঠনের লক্ষ্যে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই সম্মেলন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। সম্মেলন উপলক্ষে জেলা জুড়ে চলছে উৎসবের আমেজ। ঠাকুরগাঁও প্রতিনিধি খোদাবক্স ডাবলুর পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ঠাকুরগাঁওয়ে বিএনপির সবশেষ জেলা সম্মেলন হয় 2017 সালে। নানা জটিলতা, রাজনৈতিক প্রেক্ষাপট ও সময়ের কারণে বন্ধ ছিল সম্মেলনের আয়োজন। তবে এবার শেষ হচ্ছে সেই আক্ষেপ। সোমবার সকাল 10টায় জেলা সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সম্মেলনকে ঘিরে তৈরি হচ্ছে বিশাল স্টেজ। এছাড়া শহরের প্রধান সড়ক, মোড় ও গুরুত্বপূর্ণ স্থানে টানানো হয়েছে অসংখ্য রং বেরঙের ব্যানার, ফেস্টুন ও পোস্টার। বিগত আওয়ামী সরকারের যে বিভিন্ন ধরনের নির্যাতন, হামলা মামলা এবং এই ধরনের সম্মেলন বা সভা সমাবেশের আয়োজনের যে ধরনের আপনারা দেখেছেন যেরকম প্রতিবন্ধকতা করেছিল তারা, তো সেইভাবে মুক্ত একটা পরিবেশে, স্বাধীন পরিবেশে আমরা এবার সম্মেলন আয়োজন করছি। গণতান্ত্রিকতার ভিত্তিতে জাতীয়তাবাদী দলের এখানে কমিটি গঠিত হবে। এমন একটি শক্তিশালী কমিটি হবে যে কমিটি আগামী দিনের নির্বাচন, আন্দোলন এবং সরকার গঠনে এটা সক্রিয় ভূমিকা রাখে। অনেক জাঁকজমকপূর্ণ একটা সম্মেলন হবে এবারের সম্মেলনটা, আর সবারই মুখে মুখে খুবই আনন্দ। আমি যেভাবে 17 বছর নেতা কর্মীদের সাথে ছিলাম, নেতা কর্মীদের যে মতামতটা আসবে ইনশাল্লাহ আমার পক্ষেই আসবে। একটি গণতান্ত্রিক রাজনৈতিক দলের প্রতিযোগিতা থাকবে এবং আমরা যারা প্রার্থী আছি আমাদের বিশ্বাস আছে, দৃঢ় বিশ্বাস আছে যে আমার নেতা মাননীয় মহাসচিব যা সিদ্ধান্ত দেবেন আমরা মাথা পেতে। সম্মেলনের সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 4 জন। সম্মেলন সফল করতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করছে বলে জানান জেলা বিএনপির সাধারণ সম্পাদক। স্বাধীন বাংলাদেশের মধ্যে আমাদের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা আশা করছি এই সম্মেলন অত্যন্ত ফলপ্রসূ হবে এবং শান্তিপূর্ণভাবে হবে এবং অত্যন্ত সুশৃঙ্খলভাবে হবে। জেলার 5টি উপজেলা ও 3টি পৌরসভার 808 জন কাউন্সিলররা মনোনীত করবেন তাদের আগামী দিনের জেলার নেতৃত্ব। বাংলা ভিশন নিউজ ডেস্ক। বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ফেরাউন নমরুদদের দোসর হচ্ছে শেখ হাসিনা ও আওয়ামী লীগ। গত 15 বছর দেশের মানুষ ইসলাম প্রচার করতে পারেনি, মাওলানা ও ইমাম সাহেবরা ধর্মসভা করতে পারেনি। দুপুরে নাটোরের নলডাঙ্গার শাখারীপাড়ায় মতবিনিময় ও আলোচনা সভায় একথা বলেন তিনি। উপজেলার শাখারীপাড়া জামে মসজিদে হাফিজিয়া মাদ্রাসা স্থাপনের লক্ষ্যে এই সভার আয়োজন করে এলাকাবাসী। দুলু আরও বলেন, দেলোয়ার হোসেন সাঈদীর মতো আল্লাহওয়ালা একজন মানুষকে জেলখানায় আটকে রেখে হত্যা করা হয়েছে। এমন হাজারো মাওলানাদের আটকে রাখা হয়েছিল, যার জন্য আওয়ামী লীগ আজ ধ্বংস হয়েছে। ভোলায় ঘরে ঢুকে মসজিদের খতিবকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাতে শহরের
চর নোয়াবাদ এলাকায় এই ঘটনা হয়। নিহত মাওলানা আমিনুল হক নোমানী মাওলানা এনামুল হকের ছেলে। স্থানীয়রা জানান, গত দুদিন আগে আমিনুল হকের শ্বশুর অসুস্থ হওয়ায় তার স্ত্রী সন্তান বাবার বাড়িতে যান। শনিবার রাতে স্থানীয় মসজিদে এশার নামাজ শেষে এনামুল নিজ বাড়িতেই যান। রাত ৯টার দিকে প্রতিবেশীরা চিৎকার শুনে ঘরে ঢুকলে তার রক্তাক্ত দেহ দেখতে পান। গুরুতর অবস্থায় তাকে ভোলা সদর হাসপাতালে নেওয়া হলে ডাক্তার মৃত ঘোষণা করেন। ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু শাহাদাত মোহাম্মদ হাসনাইন পারভেজ বিষয়টি নিশ্চিত করেছেন। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। সবুজায়নের লক্ষ্যে কুষ্টিয়ার খোকসায় ৫,০০০ ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে। খোকসা উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের হাতে গাছের চারা তুলে দেন কেন্দ্রীয় কৃষক দলের সদস্য হাফিজ মোহাম্মদ মঈনুদ্দিন। পাশাপাশি খোকসা পৌরবাজারের প্রধান সড়ক এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ঘোষণার লিফলেট বিতরণ করেন। যাদের মাঠে কোনো জনসমর্থন ও অস্তিত্ব নেই তারাই পিআর পদ্ধতিতে নির্বাচন চায় বলেছেন জাতীয়তাবাদী যুবদলের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক ডক্টর রশিদ আহমেদ হোসাইনি। কুমিল্লার লাকসাম মোদাফরগঞ্জ আনসারিয়া ফাউন্ডেশন মাঠে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত সুধী সমাবেশে তিনি কথা বলেন। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির ১০ম জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শহরের কুমারশীল মোড়ে দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন মিলনায়তনে। এতে প্রধান অতিথি ছিলেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জননেতা কমরেড রুহিন হোসেন প্রিন্স। বিশেষ অতিথি ছিলেন কমিটির সভাপতি কমরেড অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নেত্রকোনার মুহিব্বিনে আহলে বাইত রেজভিয়া দরগা শরীফে জশনে জুলুস হয়েছে। মুফতি নাজিরুল আমিন রেজভি এতে নেতৃত্ব দেন। বক্তব্য রাখেন মাওলানা নাইমুল আমিন রেজভি, মুফতি কাজী সিদ্দিকুর রহমান নাজিরি, মুফতি আলমগীর হোসাইন নাজিরি। জুলুস শেষে দেশের শান্তি সমৃদ্ধি ও মুসলিম উম্মার কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। ফরিদপুরে ২২ রশি বিশ্ব জাকের মঞ্জিলে জাকের পার্টির ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী ও পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত হয়েছে। পবিত্র কোরআন তেলাওয়াত ও মিলাদ শরীফ পাঠের পর জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এর উদ্বোধন করা হয়। পল্লী বিদ্যুতের সংস্কার, চাকরি বৈষম্য দূরীকরণ ও হয়রানিমূলক পদক্ষেপ বন্ধের ৪ দফা দাবিতে সারা দেশের মতো অনির্দিষ্টকালের জন্য গণছুটিতে গেছেন জয়পুরহাটের পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা। পল্লী বিদ্যুৎ সমিতি সদর দপ্তরে জেনারেল ম্যানেজার আবু উমাম মোহাম্মদ মাহবুবুল হকের কাছে গণছুটির আবেদনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। নারায়ণগঞ্জকে মেট্রো রেল প্রকল্পে যুক্ত করার দাবিতে ওয়েটিং ফর বেটার নারায়ণগঞ্জের আয়োজনে শহরের প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। এতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক দলের নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন। আগামী ১২ সেপ্টেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনি অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী হবে মহানগরীর জিইসি কনভেনশন হলে। এতে অংশ নেবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের কয়েক হাজার প্রাক্তন শিক্ষার্থী। নগরের লালখান বাজার একটি রেস্টুরেন্টে এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মোহাম্মদ আসলাম চৌধুরী। সরকারি স্বাস্থ্যসেবা সহজলভ্য করে গর্ভকালীন মাতৃ মৃত্যু হার, অপুষ্টিজনিত শিশু মৃত্যুর হার কমানো সহ সংক্রামক রোগের সংক্রমণ প্রতিরোধে ঝিনাইদহে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কর্মশালা হয়েছে। হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এই কর্মশালার আয়োজন করে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, এসডিএফ। গাইবান্ধার ফুলছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ উপজেলা সদর হেডকোয়ার্টার নির্মাণের দাবিতে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন হয়েছে। ফুলছড়ি উপজেলার সাধারণ শিক্ষার্থী ও সর্বস্তরের জনগণ এই কর্মসূচির আয়োজন করে। মোটরসাইকেল ও ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে সাভারে। পৌর এলাকার রাজাসনে যুব সমাজের উদ্যোগে টুর্নামেন্টের আয়োজন করেন পৌর ছাত্রদলের সাবেক সহ সভাপতি রাশিদুল ইসলাম রাসেল। এতে প্রধান অতিথি ছিলেন সাভার উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ মোহাম্মদ ওমর মাস্টার। নোয়াখালী সদর উপজেলার চরমটুয়া ইউনিয়নে শহীদ জিয়া স্মৃতি ডে নাইট প্রাইজ মানি মিনি ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর ফাইনাল খেলা শেষে খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। উপজেলার পানামিয়া টিএফ উচ্চ বিদ্যালয়ের মাঠে স্থানীয় শহীদ জিয়া স্মৃতি সংঘ আয়োজিত টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো। নাজনীন আক্তার, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরো একবার জানিয়ে।
কাল বাদে পরশু ডাকসু নির্বাচন, প্রচারণার শেষ দিনে নানা প্রতিশ্রুতির পাশাপাশি পাল্টাপাল্টি অভিযোগ। ডাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল ঘোষণা। পৃথিবীর কোনো শক্তি ফেব্রুয়ারি নির্বাচন ঠেকাতে পারবে না বলেছেন প্রেস সচিব। পুলিশকে 14, 18, 24-এর নির্বাচন মাথা থেকে ঝেড়ে ফেলার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার। সীমানা পুনর্নির্ধারণের প্রতিবাদে বিক্ষোভ দেশের বিভিন্ন স্থানে। এ নিয়ে আদালত বা অন্য কোথাও প্রশ্ন তোলার সুযোগ নেই বলেছেন ইসি আনোয়ারুল। মাদ্রাসা শিক্ষার্থীদের দু গ্রুপের সংঘর্ষে হাটহাজারীতে থমথমে পরিস্থিতি। টাঙ্গাইলে কাদের সিদ্দিকের বাড়িতে হামলা, রাজবাড়ির ঘটনায় 5 জন গ্রেফতার। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।